আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট এটাকে চুপচাপ রাখবো, ঠিক আছে। এবার বিকারটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলো, তোলো আস্তে আস্তে। দেখো স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, একটু দেখো কেয়ারফুলি, দেখো উঠছে, দেখো স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে আমি এখানে দেখলাম, দাঁড়াও, তাহলে আমি এখানে কি দেখছি, যখনই এইভাবে রেখেছি যতটা ওজন নিচে কাজ করছে, আমি যখন এই বস্তুটাকে এর ভিতরে ডোবাচ্ছি, একে এর ভিতরে ডোবাচ্ছি, তখন ওজন কিছুটা কমছে, হ্যাঁ না না বলো? ওজন কমলো তো, তাহলে ওজন কমলো মানে কি, নিচে যতটা বল কাজ করছিল তার থেকে ওপরের দিকে কিছুটা বল কাজ করছে, তার ফলে ওজন কমলো, হ্যাঁ না না বলো? আর তাহলে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটাই কি প্লবতা। তাহলে লাস্ট ক্লাস আমরা মোটামুটি পড়েছিলাম তরলের ঘনত্ব পর্যন্ত, এবং তরলের ঘনত্বে দু একটা অঙ্কও করেছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের। আজকে পড়াবো তরলের চাপ। চাপ কাকে বলে না, তো যদি চাপ কাকে বলে তার উদাহরণ দিতে চাই, তাহলে আগে বুঝি যে চাপ কিসের উপর নির্ভর করে। না তো দেখো, আমরা যদি একটা পেনের সিম্পল এই ভোঁতা দিক নিই, বা একটা কোনো এক ভোঁতা দিক নিই, যেদিকে দিয়ে এরকম করে হাতে ফুটাই, কিচ্ছু হবে না, দেখো নাথিং, একই বল প্রয়োগ করছি প্রত্যেকবার, কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমি কি করলাম, দিয়ে এই নিবটা বার করে দিয়ে এবার ফুটাতে যাই, পাগল হয়ে যাব। তার কারণ কি, আমি যখন এরকম ভাবে ফুটাতে যাবো এবার কিন্তু ফুটে যাওয়ার চান্স বেশি। তাহলে একই বল প্রয়োগে এইখানে দিলাম, কিচ্ছু হলো না, অথচ এবার দিতে যাচ্ছি, ভয় লাগছে। তাহলে কেন হলো? তাহলে এই জায়গাটা, এইটুকু অংশ আর এইটুকু অংশের মধ্যে পার্থক্য ক্ষেত্রফলের, হ্যাঁ না না বলো? এখানে ক্ষেত্রফল কি বেশি, এখানে ক্ষেত্রফল কি, তাহলে চাপ ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। কেমন ভাবে? তো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত লম্ব বলকে বলা হয় চাপ। তাহলে চাপ যদি ডেফিনিশন দেওয়া হয়, তাহলে আমরা লিখব একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে ধরো তোমার কাছে একটা এরকম কোনো কিছু ক্ষেত্রফল আছে, এর উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা বলবো চাপ। কখন না, তো ওই একক ক্ষেত্রফলের উপর। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলবো চাপ। তাহলে এই লম্ব বলটা যদি এফ হয় আর ক্ষেত্রফল এ হয়, তাহলে চাপ পি। পি কেন লিখলাম? প্রেসার বলে, প্রেসার, প্রেসার মানে চাপ, প্রেসার মানে হবে এফ। এফ মানে কি রে? বল, হ্যাঁ না না বল। আর এ মানে কি? ক্ষেত্রফল, এরিয়া। সো মাথায় রাখবো আমরা যে চাপ ইকুয়াল টু কি হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলবো আমরা? চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলবো? মনে থাকবে। তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, সিম্পল কথা। তার মানে তুমি দেখো, যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এই পার্টটা যদি বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে বলতো? কমবে, হ্যাঁ না না বল? তাই তো, ব্যস্ত সম্পর্ক বুঝতে পারছো, উল্টো আছে। তার মানে এটা যদি বাড়ে এটা কমবে। তার মানে একটা কথা আমরা মাথায় রাখবো, ক্ষেত্রফল বাড়লে চাপ কি হবে? ক্ষেত্রফল বাড়লে চাপ কি হবে? কমে। আর ক্ষেত্রফল কমলে চাপ কি হবে? তাহলে এই জিনিস দুটো আমি মাথায় রাখবো, যে ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে, এই দুটো কথাই মাথায় রাখবো। তাই তো এখানে হলো, যখন আমরা কি করলাম, এই পেনটাকে এর মধ্যে ফুটাতে গেলাম, তখন এর ক্ষেত্রফল কি ছিল? বেশি বলে কিছু মনে হলো না নাকি? কিন্তু যখন এইদিকে করতে যাবো আর পারবো না, কেন? ক্ষেত্রফল কি হয়ে গেছে? কম, বলে আমার চাপ কি হয়ে গেছে? বেশি। এবার চাপ বেশি মানে এর ফুটে যাওয়ার সম্ভাবনাও কি বেশি, তাই তো হবে নাকি? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে চাপ বাড়লে ক্ষেত্রফল কমবে। যেমন ধরো আমরা যদি দেখি আলপিন, একটা আলপিনের ডগাটা কি হয়? সূচালো, আর যেদিকে ভোঁতা হয় সেই দিক দিয়ে আমরা হাতুড়ি বাড়ি মারি, ইয়েস অর নো? কারণ কি, যে দিকটা সরু হবে সেই দিকের ক্ষেত্রফল কি? কম। তো ক্ষেত্রফল কম হওয়ার জন্য আমি যদি বল প্রয়োগ করি, চাপ কি হবে? বেশি। ক্ষেত্রফল কম হলে চাপ কি হবে? বেশি। তাহলে দেওয়ালের মধ্যে পেরেকটা ঢুকে যাবে, হ্যাঁ না বলো? তাহলে আলপিনের অগ্রভাগকে কি করা হয়? সরু। আমি কি ঠিক বোঝাতে পারলাম? কেন সরু করছি? কারণ সরু হলে ক্ষেত্রফল কি হবে? কম। আর ক্ষেত্রফল কম মানে চাপ কি হবে? বেশি। আর চাপ বেশি হলে সেটা দেওয়ালে গিয়ে ঢুকে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? একটা পাউরুটি কাটার ছুরি, পাউরুটি কাটার ছুরি বা নর্মাল ছুরি, দেখবে তার দুটো দিক হয়। যে কোনো একটা ছুরি যদি দেখো,
তাহলে ছুরি ম্যাক্সিমাম টাইপের দেখবে এরকম টাইপের হয় নাকি, এরকম টাইপের হয় ছুরি, ঠিক তো? এই ছুরির এই দিকটা কি হয়, খুব তীক্ষ্ণাগ্র বা তীক্ষ্ণ, আর এই দিকটা কি হয়, হালকা পরিমাণ ভোঁতা। ঠিক বোঝাতে পারছি আমি ব্যাপারটা? হালকা পরিমাণ কি হয়, ভোঁতা। তাহলে এই দিকটা হয় ভোঁতা আর এই দিকটা হয় কি, তীক্ষ্ণ। এবার যখনই আমি কোনো কিছুকে কাটবো, এই তীক্ষ্ণ অগ্র দিয়ে কাটবো, ভোঁতা দিয়ে কাটতে পারবো না। কেন? ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল কি হবে, বেশি। চাপ কি হবে, তাহলে চাপ যদি কম হয় তাহলে এই দিক দিয়ে কাটতে পারবো না। আবার তীক্ষ্ণ অংশের ক্ষেত্রফল কি, চাপ কি, তাহলে তাহলে ক্ষেত্রফল কম, চাপ কি হবে, বেশি। তাহলে চাপ যদি বেশি হয় তাহলে সেই দিক দিয়ে আমি সহজে কাটতে পারবো। আমি বলতে পারলাম ঘুড়ি উড়ানোর যে সুতো হয় সেটা দেখবে খুব পাতলা হয়, হ্যাঁ না বলবে? ঘুড়ি ওড়ানোর সুতো, এখন ঘুড়ি ওড়ানোর যে সুতো আছে সেটা পাতলা হয়, পাতলা হওয়ার জন্য তার ক্ষেত্রফল কি হচ্ছে, কম, তাহলে চাপ কি, তাহলে সেই কারণে ঘুড়ি ওড়ানো সুতো দিয়ে অনেক সময় পাখি টাখি এগুলোর গলা কেটে যায়। আমি কি ঠিক বলতে পারছি? অনেক সময় দেখবে ঘুড়ি ওড়ানোর সময়ও হাতে এই জায়গাগুলো কেটে যায়, অনেকে এই জায়গাটায় ব্যান্ডেজ বেঁধে তারপর ঘুড়ি ওড়ায়, ঠিক তো? তাহলে ঘুড়ি ওড়ানোর সুতোতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা কেন হয়, কারণ যে তার ক্ষেত্রফলটা কি হয়, কম, চাপ কি হয়, বেশি। সেম জিনিস যদি আমি মোটা সুতো নিয়ে কোনোদিন হাত কাটবে, হাতে লাগতে পারে ব্যথা, সেটা আলাদা, কিন্তু কাটবে না, হ্যাঁ না বলবে? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যার ক্ষেত্রফল কম হবে সেখানে চাপ বেশি হবে বলে সেই জায়গাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখানে বেশি পরিমাণে চাপ প্রযুক্ত হবে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের চাপের বৈশিষ্ট্য, কোন কঠিন পদার্থ, কিন্তু আমাদের সিলেবাসে কি আছে, তরলের চাপ। আমি কি বলতে পারলাম? তাহলে এখন যদি তরলের চাপ বলে, এটা তো গেল কঠিনের চাপ, কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছিলাম, তখন হ্যাঁ না বলবে। তাহলে এখন যদি তরলের চাপ বলা হয় তাহলে আমরা সেম বলবো, যে কোনো একটা তরলের বা তরলের তলদেশে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে কি বলা হয়, তার চাপ। কেমন, সংজ্ঞা একই থাকবে, জাস্ট ভেবে নাও আমি এখানে একটা এরকম করে লম্বা একটা নল নিয়েছি, নলের মধ্যে ধরো জল আছে, এবার এই নলের জলের তলদেশের ক্ষেত্রফল তো এইটা, হ্যাঁ না বলো? তাহলে এখানে চাপ কি করে বার করবেন স্যার আপনি? তাহলে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। আচ্ছা এখানে কি বল কাজ করছে কে বলতে পারবে দেখি? কে কি বলছো? প্রবাহী বল। আর কিছু? এই নিচের দিকে একটা বল কাজ করছে, কি বল বলো তো, জানো? ওজন বলে একটা কথা জানো? তাহলে নিচের দিকে কি কাজ করছে, ওজন, হ্যাঁ না বলবে? আর এইটুকু ক্ষেত্রফল, হ্যাঁ না বলবে? তাহলে প্রবাহীর চাপ বলতে বুঝবো আমরা প্রবাহীর ওজন বাই ক্ষেত্রফল, হ্যাঁ না বলবে? তাহলে ওজনটা মানেই তো বল, হ্যাঁ না বলবে? তাহলে প্রবাহীর চাপ বলতে আমরা কি বুঝবো, ওজন বাই ক্ষেত্রফল, হ্যাঁ না বলবে? দেখো তাই হয়েছে। তার মানে কোনো একটা একক ক্ষেত্রফলের উপর কোনো প্রবাহী লম্বভাবে যে পরিমাণ ওজন বা বল প্রয়োগ করে তাকে বলবো তার আমরা চাপ। চাপের একক কি হয় না, তো সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে, সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেমি স্কয়ার। কি করে হলো? আচ্ছা বলের একক কি হয় সিজিএস পদ্ধতিতে, আর ক্ষেত্রফল কি হবে, সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ না বলো? বর্গ সেমি। তাহলে ডাইন পার সেমি স্কয়ার, তাই ডাইন পার বর্গ সেমি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে চাপের একক। তাহলে এসআই পদ্ধতিতে তোমরা বলো কি হবে, ডাইনের জায়গায় কি লিখবো, নিউটন, আর এর জায়গায় মিটার। তাই মনে রাখবো সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কয়ার, আর এসআই পদ্ধতিতে কি লিখবো, নিউটন পার মিটার স্কয়ার। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? এখন এই নিউটন পার মিটার স্কয়ার মানে প্রতি বর্গ মিটারে নিউটন, হ্যাঁ না বলবে? নিউটন পার মিটার স্কয়ার মানে প্রতি বর্গ মিটারে নিউটন, ঠিক তো? এর আরো একটা নাম আছে, একে বিজ্ঞানী পাস্কালের নাম অনুসারে বলা হয় পাস্কাল, তাই নিউটন পার মিটার স্কয়ারের আর একটা নাম হচ্ছে পাস্কাল। তাই চাপের এসআই একক যদি বলে নিউটন পার মিটার স্কয়ারও হবে, তার সাথে কি হবে, পাস্কালও হবে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে চাপের এসআই একক যদি বলে সেটা নিউটন পার মিটার স্কয়ারও হতে পারে, আবার কি হতে পারে, পাস্কালও হতে পারে। আমি কি ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হলো মোটামুটি আমাদের চাপ। এখন নিউটন পার মিটার স্কয়ার আর পাস্কাল এদেরকে কিভাবে সম্পর্ক করা যায় তার নিয়ে একটা গল্প আছে, শুনবি? গল্প বলেন না, কোনো ব্যাপার নাই, শোনার জন্য আমরা আগ্রহী। ঠিক আছে, গল্পটা কিন্তু হচ্ছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে মনে মনে ভাবতে হবে, এরকম কোনদিন হয়নি, আমরা জাস্ট ভাববো যে এরকম হতে পারে। তো কোনো এক সময় আইনস্টাইন, নিউটন, এরকম জাবর তাবর যা বিজ্ঞানী আছে তারা
একটা খেলা খেলছে। কি খেলা? তোরা যেটা স্কুলে খেলিস, কি যে কেউ কাউকে ছুঁয়ে পালিয়ে যাবে, দিয়ে ধরবে, সে তাকে আবার ছুবে, এরকম টাইপের। কি বলে ওটাকে? ছুয়াছুয়ি নাকি? ছুয়াছুয়ি খেলা। যাক, কথাটা শুনতে খুব খারাপ লাগে, ঠিক আছে, ছুয়াছুয়ি খেলা, যে ওকে ছুঁয়ে পালিয়ে যাবে ওরকম। এবার নিউটনের না হাঁটুতে ব্যথা, ও দৌড়াতে পারে না আমারই মতো, ঠিক আছে। এবার ওই স্টোন পেপার সিজার খেলতে খেলতে সবার কি হয়েছে, আইনস্টাইন আউট গেছে। এবার আইনস্টাইন আউট মানে আইনস্টাইন ওই দূরে গিয়ে 1 2 3 4 করে 10 গুনবে, তা করতে সবাই পালাবে, তারপর আইনস্টাইন গিয়ে সবাইকে ধরবে। এটাই তো খেলা, যাকে যাকে ধরবে। ওকে, এবার আইনস্টাইন গেছে ওইদিকে 1 2 3 4, আর আইনস্টাইনের মাথায় বুদ্ধি আছে, ও জানে নিউটনের হাঁটুতে ব্যথা, ও আগে নিউটনকে গিয়েই ধরবে। আর নিউটন তো কম চালাক নয়, নিউটন তো বিশাল লেভেলের চালাক। ও কি করলো, কোন এক জায়গায় আর হাঁটতে পারছে না দেখে ও কোন এক জায়গায় দাঁড়ালো, এরকম ভাবে দাঁড়িয়ে ও তার চারিদিকে 1 বর্গমিটার অঙ্কন করলো। মানে কি, 1 মিটার বাহুযুক্ত একটা বর্গক্ষেত্র অঙ্কন করলো। বর্গক্ষেত্র নিশ্চয়ই বুঝো, দিয়ে দাঁড়িয়ে গেল তার উপর। তার আইনস্টাইন আসছে হাঁটতে 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 হাঁটতে, ও জানে তো নিউটন দৌড়াতে পারবে না, আর নিউটনের চুপচাপ দাঁড়িয়ে আছে। দিয়ে আইনস্টাইন নিউটনকে গিয়ে বলছে ধাপ্পা, ধাপ্পা বলে তো নাকি, যে তুমি এবার আউট, তুমি যাও। আর সবাই চলে এলো, নিউটন তুমি দৌড়ালে না কেন, দৌড়ালে না কেন? বলছে দেখো আমি নিউটন নয়, তুমি তো নিউটনই দাঁড়িয়ে আছো। তো দেখো আমি নিউটন দাঁড়িয়ে আছি 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, ঠিক বলছে তো? কারণ বর্গক্ষেত্রে একটি বাহু যদি 1 মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 1 বর্গমিটার, হ্যাঁ না বল? কারণ তোরা জানিস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, ঠিক বলছি তো? তাহলে ও নিউটন দাঁড়িয়ে আছে কিসের উপর? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর। তাহলে ও এখন হয়ে গেছে নিউটন প্রতি বর্গমিটার, হ্যাঁ না বলবে? আর নিউটন প্রতি বর্গমিটারকে কি বলা হয়? তো বলছে আমি এখন পাস্কাল হয়ে গেছি, তুমি পাস্কাল আউট হয়েছে, নিউটন আউট হয়নি, আইনস্টাইন অজ্ঞান হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, ভালো লাগলো? ঠিক আছে, ওকে, যাক, এই জোকসটা এবার কেউ না কপি করে নাই, অনলাইনে আছে তো, হোয়াটএভার, ঠিক আছে। আমি হয়তো কোনো জায়গা থেকে শুনেছি কোনো এক সময়, আমার স্যার বলেছিল অনেক ছোটবেলায়। সো নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে পাস্কাল। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এছাড়াও আমরা চাপের আরো অনেক রকমের একক পড়ব। যেমন এটিএম বলে একটা একক আছে, টাকা তোলার মেশিন নয়, 1 এটিএম, এটাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ। কি বললাম? বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ, বাংলায় বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, এটাও তার একটা একক, ঠিক আছে। তাছাড়াও আমরা বার, বয়াকাররা বার বা BAR, বার এককও ইউজ করি বায়ুমণ্ডলীয় চাপকে প্রকাশ করতে। বার তোমরা পড়েছো ভূগোলে, মিলিবার নাকি রে? যে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত হয়? 1013 মিলিবার, ঠিক বলছি তো? ওকে, এছাড়াও আমরা ইউজ করি কি, টর, টর বলে একটা একক আছে। এগুলো সব একক আমরা ইউজ করি, অনেক রকম গল্প আছে, ছোট ছোট করে বোঝাবো কখনো, তাহলে এগুলো মাথায় রাখবো, এগুলো ইউজ করা হয়। বুঝতে পারলাম? তাহলে এবার তরলের চাপ বলতে বুঝলাম ওজন বাই ক্ষেত্রফল নাকি? তাহলে এবার তরলের চাপের রাশিমালা বলে আমরা পয়েন্ট করব, যে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা বার করব। তাহলে পয়েন্ট করো তরলের চাপের রাশিমালা। হ্যাঁ হ্যাঁ, তুমি করে নাও, অসুবিধা নেই। তরলের চাপের রাশিমালা, এটা আমরা এবার বার করব। রাশিমালা মানে F সমান ma, যেমন একটা সমীকরণ পেয়েছিলাম, এরকমই কিছু একটা বার করতে চাইছি আমরা। কোনটা বাবা? টর, বার, ঠিক আছে। তরলের চাপের রাশিমালা, খুব ভালো করে শুনবে জায়গাটা, যার যেখানে ডাউট আছে। তরলের চাপের রাশিমালা, যার যেখানে ডাউট আছে ক্লিয়ার করে নেবে ডাউট গুলো। দেখো, ঠিক আছে, ভালো করে দেখবে। আমি কি করলাম, একটা এরকম পাত্র নিলাম, পাত্রের মধ্যে জল আছে, পাত্রের মধ্যে জল আছে, এই জলের ভেতরে অনেকটা জল আছে। আমি তার মধ্যে থেকে একটা সিলিন্ডার বা চোঙ কল্পনা করলাম। সিলিন্ডারকে কি বলে? চোঙ, নিশ্চয় জানো। তাহলে এরকম একটা সিলিন্ডার কল্পনা করলাম, যেটা কি দিয়ে তৈরি? জল দিয়েই তৈরি। তাহলে এমন একটা সিলিন্ডার চয়েস করলাম, এরকম টাইপের একটা সিলিন্ডার, ঠিক। আমি চাইছি এই বিন্দুতে চাপ কত, এটাকে বললাম পি। পি বিন্দু, পি বাদ দাও, পি বিন্দু লিখতে হবে না, তুমি লেখো ও বিন্দু। আমার টার্গেট হচ্ছে ও বিন্দুতে চাপ কত, এইটা হচ্ছে আমার টার্গেট, যে ও বিন্দুতে চাপ কত হবে। কারণ আমরা দেখলাম এইরকম টাইপ হলে পরে চাপ মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল, মানে ওজন বাই ক্ষেত্রফল, হ্যাঁ না বলো? তাহলে এখানেও আমরা কি বলতে পারি, যে এই সিলিন্ডারের এই অংশটা নিচের দিকে একটা ওজন বল কাজ করছে, হ্যাঁ না বলো? আর এই ওজনের সাথে যদি ক্ষেত্রফল ভাগ দিই, তবে আমি এখানে কি পাবো? চাপ। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক।
ওকে, আমরা কি করলাম, এই যে অংশটা নিয়েছি, এই তরলটা নিয়েছি, জল যেটাকে বলছি তরল নিয়েছি, ধরছি আমরা, ধরি তরলের ঘনত্ব, তরলের ঘনত্বটাকে আমরা ধরছি ডি, নাকি ডেনসিটি, হ্যাঁ না বলবে। আর চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা হাইট কত, এইচ, অর্থাৎ এই চোঙটা এইচ উচ্চতা যুক্ত আমি ধরলাম। এইচ কেন ধরলাম, হাইট বলে, তাহলে চোঙের উচ্চতা কত বললাম, এইচ, ঠিক আছে। আর তুমি জানো অভিকর্ষজ ত্বরণ কে কি দিয়ে লেখা হয়, পড়িয়েছি ক্লাসে আমি, কোন অক্ষর দ্বারা লিখি আমরা, জি, জি অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ না বলবে, ঠিক তো। এখন তুমি বলো ওজন মানে কি হয়, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ না বল, এটাই শিখিয়েছিলাম ক্লাসে। তাহলে ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, আমি কি ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে এখন ওজন মানে যদি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে ভর মানে কি হবে, আগের দিন ক্লাসে পড়িয়েছিলাম ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, হ্যাঁ না বল, পড়িয়েছিলাম তো। তাহলে ভর মানে কি হবে, ঘনত্ব গুণিত আয়তন, হ্যাঁ না বল, ঘনত্ব গুণিত, দেখ হবে কিনা বল। তাহলে ঘনত্ব গুণিত আয়তন হলো, আর অভিকর্ষজ ত্বরণকে কি দিয়ে লিখি আমরা, ঠিক আছে এতদূর পর্যন্ত কোনো সমস্যা দেখো। তাহলে ভরটাকে আমি কি করলাম, ঘনত্ব ইন্টু আয়তন দিয়ে লিখলাম, দেখো এই ভর ছিল, এটাকে আমি কি দিয়ে লিখলাম, ঘনত্ব আয়তন, বিকজ আমি এটা জানি। ঠিক বলছি তো, এতদূর ঠিক আছে, বলে নেবে। এবার ঘনত্বকে তুমি কি দিয়ে লেখো, ডি দিয়ে, আর এখানে কি পড়ে আছে, জি, আর কি পড়ে আছে, আয়তন, হ্যাঁ না বলবে, আয়তন পড়ে আছে তো। এবার আয়তন মানে কি মনে রাখবে, চোঙের আয়তন, মনে রাখবো চোঙের আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা মাথায় রাখবো আমরা, চোঙের আয়তন মানে ক্ষেত্রফল গুণিত কি হবে, উচ্চতা, এটা মনে রাখতে হবে আমাদেরকে, পরে পড়বে তোমরা 9 10 আস্তে আস্তে। তাহলে চোঙের আমি যদি আয়তন বার করতে চাই, তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হবে। তার মানে এখন ক্ষেত্রফল কত, না তো ক্ষেত্রফল কত, আমি যেখানে ধরেছি সেখানে আরো একটা জিনিস ধরে নি, ক্ষেত্রফল দিয়ে, ক্ষেত্রফল চোঙের কত, এ, চোঙের ক্ষেত্রফলটাকে আমি এ ধরলাম। তাহলে ক্ষেত্রফল যদি এ হয়, আর উচ্চতা কত দেখতেই পাচ্ছ, কত উচ্চতা, এইচ, তাহলে এইটা, হ্যাঁ না বলো। আচ্ছা এটাই কি ওজন দাঁড়ালো, হ্যাঁ না বলো, এটাই ওজন দাঁড়ালো। তাহলে তুমি যদি এখান থেকে চাপ বার করতে চাও, চাপ, তাহলে চাপ মানে এক্ষুনি কি পড়েছিলে, ওজন বাই ক্ষেত্রফল, তাই কি শেখালাম, হ্যাঁ না বলবে। তাহলে ওজন বাই ক্ষেত্রফল, আর ওজন মানে তুমি পেয়েছো এই রাশিটা, তাহলে কত হবে, ডি জি এ এইচ, সব গুণ আকারে আছে, হ্যাঁ না বলবে। আর ক্ষেত্রফল মানে কত, এ, তাহলে এ যদি কেটে যায়, তাহলে চাপ সমান পড়ে থাকছে কত, তাহলে চাপ সমান পড়ে থাকছে এইচ ডি জি, হ্যাঁ না বলবে। তাহলে মনে রাখবো কোন তরলের তলদেশে চাপের রাশিমালা পি সমান হবে এইচ ডি জি, এই প্রমাণটা মিশন, নিবেদিতা এগুলো বিশেষ করে দেয়। সো মাথায় রাখবে কোন চোঙের বা কোন তরলের যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা পি সমান কত হবে, এইচ ডিজি। তাহলে পি এর রাশিমালা এইচ ডিজি আমাদের নোটসে দেখো দেওয়া আছে, পেজ নাম্বার 9 এর ওপরের ডান দিকে, তোমরা দেখে নিতে পারো আমাদের নোটসে পেজের 9 এর ওপরের ডান দিকে। বাবু ট্রাইপড আছে, একটু দেখে পাঠা দেখো, হ্যাঁ দেখেছো তো, একটু সাবধানে পাঠানো আলোচনা করো। তাহলে এই হচ্ছে গল্প। এটা কি সবাই বুঝতে পেরেছি? কেউ এমন আছে যে বুঝতে পারোনি, বলতে পারো আমাকে, নিঃসন্দেহে বলতে পারো, নির্দ্বিধায় নির্লজ্জ হয়ে বলতে পারো যে স্যার আমি বুঝিনি, আমি বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বুঝলাম পি সমান এইচ ডিজি। তাহলে আমরা যদি বুঝি পি সমান এইচ ডিজি, ভালো করে বোঝো, তাহলে আমরা বুঝছি দেখো এইচ এর মান যদি বাড়ে পি এর মান কি হবে, বাড়বে, হ্যাঁ না বল। এটা যদি বেড়ে যায় এইচ এর মান, তাহলে পি এর মানও কি হবে, বাড়বে, গুণ আছে তো, ঠিক তো। তার মানে তরলের গভীরতা যদি বাড়ে, তরলের গভীরতা 1 নাম্বার বাড়লে চাপ কি হবে, তাহলে বাড়বে, হ্যাঁ না বলো। তার মানে এইচ বাড়লে আমরা কি বলবো, তরলের চাপ কি হবে, বাড়বে। তার মানে আমরা যদি এখানে ভাবতে চাই
যে একই সাইজের দুটো নল, এটাও যে সাইজের এটাও সেই সাইজেরই নল, দুটো সেম সাইজের নল, কিন্তু আমি কি বলছি যে এখানে জল আছে এতটা হাইট পর্যন্ত আর এখানে জল আছে এত হাইট পর্যন্ত, তাহলে কোথায় চাপ বেশি হবে? এ না বি তে চাপ কোথায় বেশি হবে? কেন? তার উচ্চতা কি বেশি। দেখতেই পাচ্ছি উচ্চতা বাড়লে চাপ কি হবে? বাড়বে। বলতে পারলাম হ্যাঁ না বলবে? তরলের ঘনত্ব বাড়লেও চাপ বাড়বে, হ্যাঁ না বলো? কেন? দেখো ডি মানে কি? ঘনত্ব। তাহলে এটাও বাড়লে স্যার চাপ কি হবে? বাড়বে। তাহলে 2 নাম্বার আমরা যদি লিখতে চাই তরলের ঘনত্ব বাড়লে চাপ কি হবে? বাড়বে। তার মানে এখানে যদি আমরা জল নিই আর এখানে যদি পারদ নিই, একই উচ্চতা, ধরো দুটোর উচ্চতা একই আছে, একই উচ্চতা আছে, এতে আমি নিয়েছি ওয়াটার আর বি তে নিয়েছি আমি পারদ। এবার তুমি জানো যে পারদের ঘনত্ব জলের থেকে বেশি, হ্যাঁ না বল? পারদ 13.6, হ্যাঁ না বল? আর জল কত হয়? 1। তাহলে এর ঘনত্ব বেশি, তাহলে এর তলদেশে চাপের পরিমাণও কি হবে? বুঝতে পারলাম। তাই একই উচ্চতা যুক্ত পারদের তলদেশে চাপ কি হবে? বেশি, আর জলের তলদেশে চাপ কি হবে? কম। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? আর 3 নাম্বার, তরলের চাপ অভিকর্ষজ ত্বরণের উপরও নির্ভর করে, হ্যাঁ না বলবে? অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে তরলের চাপের বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য আছে কি না, তো কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে তার যদি একটা সরল রেখা টানো, এর প্রত্যেকটা বিন্দুতে চাপের রাশিমালা একই হয়। কেন? উঁচু থেকে সবার হাইট কি সেম, হ্যাঁ না বলো? আর ঘনত্বও সেম। তাহলে এইচ আর ডি যদি সেম হয়ে যায়, তাহলে এই বিন্দুর প্রত্যেকটা বিন্দুতে চাপের পরিমাণও কি হবে? সেম। তাহলে আমরা কি লিখবো? একটি বিন্দুর একই অনুভূমিক রেখা, অনুভূমিক মানে এই রেখাটাকে অনুভূমিক রেখা বলে, এই রেখাটাকে, তাহলে একটি বিন্দুর একই অনুভূমিক রেখা যুক্ত সকল বিন্দুতে চাপের মান কি হবে? সমান, হ্যাঁ না বলো? সকল বিন্দুতে চাপের মান কি হবে? সমান। অর্থাৎ আমি এখানেও চাপ এখানেও চাপ, যে কোনো জায়গায় চাপ মাপি সব কি হবে? সেম। কিন্তু এখানকার চাপ আর এখানকার চাপ কি হয়ে যাবে? আলাদা। কেন? দেখো উচ্চতা আলাদা, হ্যাঁ না বলো? তাই আমি যদি একটা বিন্দু মাপি, এই বিন্দুর প্রত্যেকটা জায়গায় চাপ কি হবে? সমান। ধরো আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম এত দূর পর্যন্ত, এই স্ট্রেট লাইনের প্রত্যেকটা বিন্দুতে চাপের পরিমাণ কি হবে? সেম। বুঝতে পারলাম ব্যাপারটা? একটি বিন্দুর একই অনুভূমিক রেখা যুক্ত সকল বিন্দুতে চাপের মান সমান। তাহলে আমরা 9 নাম্বার পেজে মোটামুটি দেখলাম যে চাপের রাশিমালা। তারপরে নিচেই পয়েন্ট আছে, দেখো তরলের চাপের বৈশিষ্ট্য। এগুলোই কি বৈশিষ্ট্য চাপের, হ্যাঁ না বলো? তাহলে এগুলোই বৈশিষ্ট্য। তাহলে সেই তরলের চাপের বৈশিষ্ট্যটাকে আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম। বোঝাতে পেরেছি, হ্যাঁ না বলবে? ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এরপর পড়ব আমরা সমোচ্চশীলতা। তো খাতায় পয়েন্ট আউট করবে সমোচ্চশীলতা ধর্ম। আমি বাদিকটা মেটাবো। তাহলে সমোচ্চশীলতা ধর্ম, এতদূর পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে সবার মোটামুটি পড়া বুঝে গেছে। তরলের সমোচ্চশীলতা ধর্ম, ধরো আমি এমন কিছু করলাম, কেমন যে আমি একটা এরকম লম্বা নল নিলাম, আমি কি করলাম এরকম একটা থ্যাবলা মার্কা মোটা নল নিলাম, নিজেকে ভাবতে পারো, আর এরকম একটা, কেউ বলি না স্যার আপনিও তো, হ্যাঁ আমিও মোটার ধারেই পড়ছি, ঠিক আছে, মোটার ধারে গিয়ে আমি মোটাই, হোয়াট এভার, ঠিক আছে। এবার আমি কি করলাম, এরকম করে সিল করে দিলাম, হলো। আর এদিকে কি করলাম, একটা করে স্টপ কক দিলাম। স্টপ কক মানে নল, এগুলো ঠিক আছে, এগুলো নল এমন ভাবে সেট করলাম একটা খুললেই সব খুলে যাবে। তাহলে আমি নলগুলোকে এমন ভাবে সেট করেছি একটা খুললেই সবগুলো কি হয়ে যাবে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? এবার এর ভেতরে আমি জল ভরেছি, কেমন ভালো করে বুঝো। আমি আমি এখানে জল ভরেছি এতটা, আমি এখানে এতটা জল ভরেছি। এবার এই জলের পরিমাণ অনেক বেশি, হ্যাঁ না বলো? এই জলের পরিমাণ অনেক বেশি। আমি কি করেছি, এতটা জল ভরেছি, কিন্তু এই জলের পরিমাণ কি কম, হ্যাঁ না বলো এর থেকে? আর আমি ধরো এতটা জল ভরেছি, আচ্ছা এই জলের পরিমাণও তো কমের তুলনায়, হ্যাঁ না বলো?
তাহলে সবচেয়ে বেশি জল এখানে আছে, তারপর এখানে আছে, তারপর কি আছে, এখানে আছে, ঠিক বলছি তো? কিন্তু উচ্চতার দিক দিয়ে দেখো, এখানে সবচেয়ে উঁচুতে জল আছে, মানে এই লেভেলে জল আছে, এর জলের লেভেল এটা, আর এই লেভেল মোটামুটি এইটা, হ্যাঁ না না বলবে? ঠিক, তাহলে তিনটে আলাদা আলাদা উচ্চতা যুক্ত জল আছে, হ্যাঁ না না বলবে? বাট তারা কানেক্ট করা আছে। এবার আমি যদি একসাথে তিনটে নল একই সময় খুলে দিই, তাহলে দেখা যাবে, তোমার মনে হতে পারে যে এই দিক থেকে জল এদিকে যাবে, কারণ এর তো জল অনেক বেশি, স্যার। হয় না। চাপ কার উপর নির্ভর করে? উচ্চতার উপর বা গভীরতার উপর, হ্যাঁ না না বলবে? তো দেখো এ অনেক উঁচুতে অবস্থিত, হ্যাঁ না না বলো? তাহলে এখানে চাপ বেশি, ইয়েস অর নো? এখানে চাপ সবচেয়ে কম, হ্যাঁ না না বলবে? কারণ গভীরতা বা উচ্চতা কি কম, আর এখানে চাপ মাঝারি জায়গায়, তার জন্য বেশি পরিমাণে জল এই দিক থেকে এদিকে বেরোবে, হ্যাঁ না না বলো? আর এই দিক থেকেও বেরোবে এদিকে, দিয়ে আলটিমেটলি কি হবে, একটা সমান লেভেলে জল চলে আসবে সব জায়গায়। তার মানে কিছুটা জল এখানে উঠবে, কিছুটা জল এখান থেকে নামবে, কিছুটা জল এখান থেকে নামবে, নেমে প্রত্যেকটা জায়গায় জল একই উচ্চতায় চলে আসবে। এই যে জল ও তল সর্বদা একই উচ্চতায় থাকতে চায়, এই ঘটনাটাকে বলা হয় জলের সমোচ্চশীলতা ধর্ম। তাহলে কি লিখবো? জলতল সর্বদা একই উচ্চতায় থাকতে চায়, জলতল সর্বদা একই উচ্চতায় থাকতে চায়, জলের এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলে। তাহলে জলতল সর্বদা একই উচ্চতায় থাকতে চায়, জলের এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলে। তাহলে জলতল সর্বদা একই উচ্চতায় থাকতে চায়, জলের এই ধর্মকে আমরা জলের সমোচ্চশীলতা ধর্ম বলবো। কনসেপ্টটা কি বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত? তুমি নিজেই ভাবতে পারো যে আমরা যদি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিই, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিই, তুমি কখনো কি দেখেছো জলটা এরকম ঢেউ খেলানোর মতো আছে? কোনোদিন নাই। জল সর্বদা কেমন থাকবে বলো তো? একদম সোজা, হ্যাঁ না না বলো? তাহলে জল সর্বদা সোজা থাকছে মানে জলের প্রতিটা পয়েন্ট যাচ্ছে একই উচ্চতায় থাকতে, হ্যাঁ না না বলো? তাহলে এইটা হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্ম। এই কারণেই আমরা বাড়িতে জলের ট্যাঙ্কি বসাই সবচেয়ে উঁচু জায়গায়, ভালো করে বুঝবে। বাড়িতে জলের যে ট্যাঙ্কি বসানো হয় সেটা সবচেয়ে উঁচু জায়গায় কেন বসানো হয়? যাতে আমরা যখন ইচ্ছা জল পেতে পারি। ধরো এটা আমার কোনো একটা বাড়ি, এই বাড়িতে এইটা একটা ফ্লোর, এইটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। ধরো আমি জল সব সময় এই জায়গাটাই রাখবো, ট্যাঙ্কিতে। এখানে যদি জলের ট্যাঙ্কি বসাই, তাহলে এখান থেকে যে পাইপ মারফত জল তিনটে ফ্লোরে ঢুকবে, এগুলো পাইপ পাইপ, তাহলে পরে এখানকার জল এই পাইপ দিয়ে বেরিয়ে এসে যদি আমি এরকম করে নল খুলে দিই, তাহলে এই জলটা এই হাইটে উঠতে যাবে, হ্যাঁ না না বল? কারণ এখানকার জল চাইবে কি ঘুরে এসে আবার এখানেই যাবো, হ্যাঁ না না বল? তার মানে আমি যদি লজিক ভাব, আমি যদি এরকম একটা ইউ নল বানাই, আর আমি কি করি, সিম্পল এইখান দিয়ে হালকা করে জল ঢালি, দেখবি জলটা এইখান থেকে এরকম করে পড়ছে না, বরং উঁচু হয়ে পড়ছে, হ্যাঁ না না বলবি? জলটা তো এরকম ভাবে পড়তে পারতো গা বেয়ে, কিন্তু হয় না, দেখবি জল উঁচু হয়ে পড়ে। কেন না? তো এখানকার জলের হাইট, যখন জলটা এখান থেকে নামছে, এখানকার জলটা চাইছে এই উঁচুতেই উঠতে, কিন্তু এতটা পারে না, কারণ এখানে ঘর্ষণ বল, প্রবাহী ঘর্ষণ কাজ করে, হ্যাঁ না না বল? প্রবাহী ঘর্ষণের জন্য কিছুটা বাদ যায়, সেটা পরের কথা। তার মানে এখানকার জলের হাইট, উচ্চতা চাইছে এতটা উঁচুতে উঠতে পারছে না, সেটা আলাদা কথা। তাহলে আমি যদি পাম্পের সুইচ দিয়ে একবার জল এখান থেকে এখানে তুলে দিই, তাহলে এখান থেকে জল এখানেও পাবো, এখানেও পাবো, এখানেও পাবো, হ্যাঁ না না বলো? ঠিক তো? কিন্তু যে সবচেয়ে নিচে আছে সে জল বেশি পাবে, হ্যাঁ না না বল? কেন? দেখ নিচ থেকে এর উচ্চতা দেখ অনেক বেশি, হ্যাঁ না না বল? আর আমরা জানি চাপ উচ্চতার উপর নির্ভর করে, ঠিক বলছি তো? রেগে আছো বাবু? রাগ করো না ব্রো, এই যে মুখ ভেঙে দিলে। বলবে স্যার প্রথম দিন এসে আমাকে বাঁশ দিয়ে গেল একটা বড় রকমের। ঠিক আছে, তাই সবাইকে ভালোবাসি, বাঁশ দিই না, এইগুলো ভালোবাসার বাঁশ, এগুলো নিতে অসুবিধা নেই, ঠিক আছে, হোয়াটএভার, চলো। আচ্ছা তাহলে এখান থেকে এই হাইটটা এইচ, ভাবো জাস্ট, তাহলে এই হাইট তো বেশি এইখানকার থেকে, হ্যাঁ না না বল? তার মানে এখানে চাপ বেশি হবে, কেন? পি সমান কি ছিল? এইচ ডিজি। তাহলে এইচ বাড়লে পি কি হবে?
বাড়বে। তাহলে দেখো হাইট বাড়লো মানে প্রেসারও কি হলো, বাড়লো। তাহলে সেই জন্য যদি ফ্ল্যাট কিনো, গ্রাউন্ড ফ্লোরে জল সব সময় বেশি, বা যারা বাড়ি আছে দেখবি গ্রাউন্ড ফ্লোরে যদি নল চালিস হর হর করে জল পড়তে শুরু করে, কিন্তু যার টপ ফ্লোর সে দেখবি আস্তে আস্তে জল পড়ছে। কেন? এই হাইটটা কি কম, কম হওয়ায় চাপের পরিমাণও কি কম, তাই পুরো নল খুলে দিলে পরেও যতটা না জল পড়বে এইখানে একটু নল খুলে দিলে জল পড়তে শুরু করে দেবে। কেন? চাপ বেশি বলে। এবার যাদের ফ্ল্যাট টপ ফ্লোরে আছে আর যাদের ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে আছে তারাই ভালো বুঝতে পারবি। আমার যেমন টপ ফ্লোরে আছে আমি ভালো জল পাই না, নিচের লোক জল সুন্দর ব্যবহার করছে, আমার জল শেষ ন্যাচারালি, ঠিক আছে। তো গ্রাউন্ড ফ্লোর মশার জন্য ভালো নয়, আর নাহলে গ্রাউন্ড ফ্লোর ভালো, বাট ঠিক আছে না। তো ফার্স্ট ফ্লোর সেজন্য ফ্ল্যাটের জন্য আইডিয়াল। কারণ ফার্স্ট ফ্লোর এমন জায়গায় থাকে যে তোর কাছে একটা সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়, এটা তো প্রথম সুবিধা, ঠিক আছে। লিফট খারাপ হয়ে গেলেও তোর কোনো ব্যাপার নাই, তাই না। আমি যেমন টপ ফ্লোরে থাকি, আমার লিফট খারাপ মানে আমি তো পাগল হয়ে যাবো, কারণ উঠার করতে তো পাগল হয়ে যাবো। আর 2 নম্বর কি হবে, ফার্স্ট ফ্লোরে হলে কি জলের সুবিধাটা ভালো পাওয়া যাবে, কিন্তু এখন টপ ফ্লোর অতটা ভালো জল পাবে না, বুঝতে পারলাম। তো ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করো, দিয়ে ওই ফ্ল্যাট কিনবো তো ফার্স্ট ফ্লোরে কিনবো, বলবো স্যার হ্যাঁ আপনার কথা শুনে ফার্স্ট ফ্লোরে কিনেছি ফ্ল্যাট। এটা কি বুঝতে পেরেছি আমি কনসেপ্টটা? এই যে সমোচ্চশীলতা ধর্ম, এর একটি বাস্তব প্রয়োগ দেখা যায় আর্টেজিও কূপ, পড়েছো কিনা ঠিক জানি না আমি। আর্টেজিও কূপ প্রথম ফ্রান্সের আঁতোয়া শহরে দেখা গেছিল। কূপটা কি আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। ধরো অনেক সময় কি হয়, মরুভূমিযুক্ত অঞ্চল থাকে, তো এইরকম, আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারি না, মরুভূমিযুক্ত অঞ্চলে অনেক সময় এরকম টাইপের অনেক সময় টিলা ফিলা থাকে না, ইয়েস অর নো বলবে, এরকম টাইপের থাকে। তো এবার কি হয়েছে, এই জায়গাটায় ধরো এরকম একটা জলের স্তর আছে, থাকতেই পারে, জানি না তো আমি, ভেতরে কি আছে তুমি জেনে বসে আছো নাকি জানো না। তো এমন ভাবে তো থাকতে পারে যে ধরো এই জায়গাটা একটা সুন্দর জলের স্তর আছে, হতেই পারে যে এইখান থেকে এইটুকু জলের স্তর। কিভাবে স্যার? না তো এইখানটাতে একটা শিলা দিয়ে গঠিত, হ্যাঁ না বলো, এটা একটা শিলা হতে পারে, তো এটা একটা শিলা, দেখে তো শিলা মনে হচ্ছে না, চলো ওকে শিলা করে দিই। তাহলে এটা একটা শিলা, এই না, এবার দেখো ক্রস দিয়ে দিলাম, শিলা মনে হবে। চল ভূগোলে স্যার আমাকে বলবে এটা সব কি আঁকছেন আপনি, ঠিক আছে সব বাদ দাও, ঠিক আছে। আর এটাও একটা কঠিন শিলা, হ্যাঁ না বলবে, এটা একটা কঠিন শিলা। এই কঠিন দুটো শিলার মাঝে বেটা কোনো এক জায়গায় জল আটকে গেছে, হতে পারে তো এটা এরকম ভাবে তো জল থাকে মাটির তলে নাকি, কিন্তু এইরকম ভাবে থাকে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এরকম ভাবে আছে। তার মানে এখানকার জলের হাইট এতটা, হ্যাঁ না বলবে, আর এখানকার জলের হাইট এতটা, ঠিক তো, এতটা হাইট, বুঝতে পারছি বাবা, ক্লিয়ার। এবার তাহলে এখানকার জল চাইছে সর্বদা এইভাবে নিচে আসতে, হ্যাঁ না বলো। এবার আমি কি করি, যদি এখানে একটা কূপ খনন করি, এখানে একটা কূপ খনন করি, ধরো আমি এখানে একটা কূপ খনন করলাম, শুধু নর্মাল কিছু দিলাম না, শুধু একটা পাইপ ভরে দিলাম, যেমন নারকেলে একটা স্ট্র ভরে দাও, ওরকম একটা ছোট্ট এরকম একটা সাইজে যদি পাইপ ভরে দাও, কতদূর পর্যন্ত, এই জল পর্যন্ত, তাহলে এখানকার জল চাইছে কোথায় আসতে, এই দিক দিয়ে বেরিয়ে এত উঁচুতে আসতে, হ্যাঁ না বল। তাহলে এখানে অটোমেটিক কি ফোয়ারার মতো পড়তে শুরু করবে, হ্যাঁ না বল, কারণ কোনো কিছু দরকার নাই, কারণ এখানকার জল তো নামতে চাইছে কিন্তু নামার সুযোগ পাচ্ছিল না। এবার আমি কি করেছি, পাইপ ভরে দিয়েছি, এবারও নামতে শুরু করে দিয়েছে। সেই জন্য প্রাকৃতিক উপায়ে এই জলটা এখানে পাওয়া যাবে, এইটাকেই বলবো আমরা আর্টেজিও কূপ। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? আর্টেজিও কূপের কনসেপ্ট আমাদের নোটে আছে, দেখো পেজ নাম্বার 9-এ, আর্টেজিও কূপ। আমি কি বোঝাতে পারলাম আর্টেজিও কূপের কনসেপ্টটা? ছবিটা এঁকে নিও জাস্ট। আর্টেজিও কূপ মনে রাখবে ফ্রান্সের আঁতোয়া শহরে প্রথম দেখা গেছিল এইরকম একটা কূপ, আর্টেজিও কূপ। ক্লিয়ার হয়েছে? ছবিটা ভালো হয়নি, ঠিক আছে, অসুবিধা নেই, ফিজিক্স বুঝতে পারলেই হলো, ছবি গুলি মারো। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার? তাহলে আমরা তরলের চাপ মোটামুটি বুঝলাম। এবার আমরা পড়বো বায়ুমণ্ডলীয় চাপ, পয়েন্ট করবে বায়ুমণ্ডলীয় চাপ। ক্লিয়ার হয়েছে? এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার বাবু? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এবার পড়বো আমরা বায়ুমণ্ডলীয় চাপ। চলো হেডিং করো। বায়ুমণ্ডলীয় চাপ। বিজ্ঞানী টরিসেলি একটা পরীক্ষা করলেন। পরীক্ষাটা কি ছিল না, তো বিজ্ঞানী টরিসেলি একটা পরীক্ষা করলেন, তিনি একটা পারদ পাত্র নিলেন, একটা পারদ পাত্র। তাহলে আমরা ধরে নিচ্ছি যে টরিসেলি কি করলেন, এরকম একটা পারদ পাত্র নিলেন, ঠিক আছে। এর মধ্যে পারদই পারদ ভরা আছে, এত পারদ আমি কিনতে পারবো না, নাহলে এটা করে দেখাতাম আমি, ঠিক আছে। সো আমি এখানে পারদই পারদ নিলাম, এই পারদ, ঠিক আছে। আর তিনি 1 মিটার লম্বা একটা নল নিলেন। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার।
তিনি 100 সেন্টিমিটার একটা লম্বা নল নিলেন, এরকম মুখে করে টেনে সমস্ত বায়ুকে বার করে হাত দিয়ে আটকে দিলেন। তাহলে ভেতরে কি কোনো বায়ু আছে? তাহলে আমরা কি বলতে পারি ভেতরটা শূন্য স্থান? হ্যাঁ না বলো? তাহলে শূন্য স্থানে চাপ কত হয়? 0। তাহলে ভেতরে কি কোনো চাপ আছে? আমি কি বলতে পারলাম? তাহলে মুখ দিয়ে সমস্ত বায়ু টেনে নিলাম ফু করে, আর এমনি করে আটকে দিলাম। আটকে দেওয়ার পর এই আটকানো অবস্থাতে আমি কি করলাম, এইভাবে আমি ঢুকিয়ে দিলাম ভিতরে, দিয়ে হাতটা আস্তে আস্তে তুললাম উপরে। তার মানে পারদটাকে শূন্য স্থানের নলকে এর মধ্যে ঢোকালাম। তার মানে আমি এবার জাস্ট আঁকবো যে আমি একটা নলকে এর মধ্যে ঢুকিয়েছি। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এবার টেরা হয়ে গেল, নল টেরা হয়ে গেলে হবে না। এইরকম করে নলটাকে ভরে দিলেন। কেমন অবস্থায়? শূন্য অবস্থায়। হ্যাঁ না বলবে? তাহলে এখানে চাপ কত ছিল? 0। কোনো চাপ ছিল কি? তিনি দেখলেন হঠাৎ করে যে পারদগুলোর কি জানি কেন কি মনে হলো যে এদিক দিয়ে হু করে উঠতে শুরু করে দিয়েছে। উঠতে শুরু করে তিনি দেখলেন মোটামুটি এতটা হাইট পর্যন্ত পুরো পারদ দিয়ে ভর্তি হয়ে গেল। তিনি এটা অবজার্ভ করলেন। তিনি বললেন এটা কেন হলো, ওয়াই? তখন তিনি বললেন যে ভেতরে যেহেতু চাপ 0 ছিল, তাহলে বায়ুমণ্ডল কি করেছে? এখানে চাপ প্রয়োগ করেছে। হ্যাঁ না বলো? তাহলে বায়ুমণ্ডল এখানে চাপ প্রয়োগ করেছে। এই বায়ুর চাপ পারদের ভেতর দিয়ে গেছে, দিয়ে পারদকে এতটা উঁচুতে তুলে দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি বায়ু যে চাপ দিচ্ছে সেটা এই পারদের চাপের সাথে সমান। হ্যাঁ না বল? ব্যালেন্স করে দিয়েছে। তাহলে এই যে চাপ, আমরা যদি 100 সেন্টিমিটারের একটা লম্বা নল নিই, দেখা যায় সেটি 76 সেমি পর্যন্ত উপরে উঠছে। দেখো আমি টপটা মেজার করলাম 76 সেমি। তাহলে কি আমরা বলতে পারবো যে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারদের চাপের সমান? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কি হবে? 76 সেন্টিমিটার পারদের চাপের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে 76 সেন্টিমিটার যে পারদ আছে তার চাপ নিচে যা কাজ করছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা আলোচনা করছিলাম যে টরিসেলির এক্সপেরিমেন্ট। এই যে পরীক্ষাটা করেছিলেন এটা বিজ্ঞানী টরিসেলি করেছিলেন। তাহলে আমরা এখানে বললাম 76 সেন্টিমিটার পারদস্তম্ভের যে চাপ সেটাই বায়ুর চাপ। হ্যাঁ না বলবে? ঠিক তো? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কি বলা হয়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখন যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে বলতে হয়, তাহলে দেখো আমাদের এখানে লেখা আছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 11তে দেখো, পেজ নাম্বার 11তে দেখো আমাদের যে নোটস দেওয়া আছে ক্লাস 8 এর পেজ নাম্বার 11-র ওপরে দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পেয়েছো বাবু? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি। ঠিক তো? 76 সেমি। তাহলে 76 সেমি উঁচু পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে, টাইপিং মিস্টেক হয়ে যায়, এটা প্রয়োগ হবে, হ্যাঁ, প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। আমি কি বুঝতে পেরেছি? এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে এই যে টরিসেলির পরীক্ষাটা দেখো, সেটা 10 নম্বর পেজে করে দেওয়া আছে, উপরের দিকে একটা ছবি দেখো, তাহলে ওইটাই তুমি দেখবে টরিসেলির পরীক্ষা। পেয়েছো নিশ্চয়? এবার এই টরিসেলির পরীক্ষা করেছিলেন এবং তিনি দেখলেন যে এই জায়গাটা গ্যাপ আছে নাকি, এইটাকে বলা হলো টরিসেলির শূন্যস্থান। কি বলা হয়? টরিসেলির শূন্যস্থান। এই টরিসেলির শূন্যস্থান প্রকৃতপক্ষে কিন্তু শূন্য নয়, বা প্রকৃতপক্ষে শূন্যস্থান নয়। মাথায় রাখবো, টরিসেলির শূন্যস্থান বলছি বটে, কিন্তু প্রকৃত অর্থে শূন্যস্থান নয়। সেখানে কিছু পরিমাণ পারদ বাষ্প থাকে। তাই যদি কোয়েশ্চেন কখনো দেয় মিশন বা নিবেদিতা বিশেষ করে এই কোয়েশ্চেন গুলো দেয় যে টরিসেলের শূন্যস্থানে কি থাকে, তখন লিখবো কি থাকে? পারদ বাষ্প থাকে। তো মাথায় রাখবো, তোমাদের স্কুল দিলেও কোনো ব্যাপার নাই, সব স্কুলের জন্য বলছি, কিন্তু ওরা বেশি দেয় এই কোয়েশ্চেন গুলো। তাহলে টরিসেলের শূন্যস্থানে কি থাকে? পারদ বাষ্প থাকে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে লজিক্যালি টরিসেলের শূন্যস্থানে কি থাকছে? পারদ বাষ্প থাকছে। টরিসেলের শূন্যস্থানে অ্যাকচুয়ালি যে পারদ বাষ্প থাকে এটা অ্যাকচুয়ালি সম্পৃক্ত বাষ্প আকারে থাকে। কি আকারে থাকে? সম্পৃক্ত বাষ্প আকারে থাকে। বলবি স্যার সম্পৃক্ত বাষ্পটা কি?
সম্পৃক্ত কি, ধরো কোনো একটা দ্রবণ আছে, কোনো একটা জায়গায় তোমার জল আছে, ধরো আমি কি করলাম, এই বিকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিলাম, এই জল নিয়ে এর মধ্যে আমি কি করছি, চিনি যোগ করতে থাকছি, যোগ করতে 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 এমন একটা সময় আসবে যখন চিনির একটা দানাও আর যোগ হবে না। আমি কি ঠিক বোঝাচ্ছি? তার মানে এখানে যতটা চিনি দ্রবীভূত হওয়ার সব দ্রবীভূত হয়ে গেছে, আর একটি মাত্র চিনির কণাও এর মধ্যে ঢুকতে পারবে না। তখন বলা হবে, এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর যদি দ্রবণে আরো চিনি যোগ করা হয় তখন দ্রবণটাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। তার মানে কোনো একটা জায়গায় কোনো একটা পদার্থ যতটা উপস্থিত থাকতে পারে ততটাই যদি থাকে তখন তাকে কি বলবো, সম্পৃক্ত। তার থেকে কম থাকলে কি বলবো, অসম্পৃক্ত। তার মানে এখানে পারদ বাষ্পটা সম্পৃক্ত মানে সর্বোচ্চ মাত্রা এখানে থাকে। ক্লিয়ার হয়েছে? এবার এবার আমরা পড়বো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। চলো তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি বার করতে দেয় আমাকে, তাহলে কি করে বার করবো সেটাই দেখছি। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? চলো তাহলে আমরা জানি চাপ এটা মানে কত, HDG। হ্যাঁ না না বলো, এক্ষুনি পড়লি তো, চাপ মানে কি হয়, HDG। ঠিক বলেছিস তো, বুঝতে পেরেছো বাবা? আচ্ছা H মানে হাইট, তাহলে হাইট কতটা এখানে দেওয়া আছে আমার, হ্যাঁ না না বলো, 76 সেন্টিমিটার তো, তাহলে আমরা কি লিখবো, 76। ঠিক। আচ্ছা ডি মানে ঘনত্ব, কার ঘনত্ব, পারদের ঘনত্ব। হ্যাঁ না না বল, এটা পারদ তো, আর পারদের ঘনত্ব কত হয়, 13.6। আর জি মানে কি, অভিকর্ষজ ত্বরণ। 76 সেমি 13.6 গ্রাম পার সেমি কিউব, তাহলে এগুলো সিজিএস পদ্ধতিতে। তাহলে জি এর মানটা কি হিসেবে নেব, জি এর মান সিজিএস পদ্ধতিতে কত হয়, এই ফার্স্ট বেঞ্চ কেউ একজন বলো, স্মল জি এর মান সিজিএস পদ্ধতিতে কত হয়, 980 হয় না, 980 980 980। তাহলে এই হলো গল্প। এবার এটা গুণ করতে হবে কত স্যার, গুণ করলে হয় 101295, এত হয় 101295। প্রায় লিখে দাও, প্রায়। এটাকে এইভাবে, স্মল জি অভিকর্ষ ত্বরণ সিজিএস পদ্ধতিতে। কি বলো, কি হয়েছে, কত লিখেছো, ওরে একই বাবা, 81 আর 80। ইচ্ছা তাহলে এটা হলো। এবার দেখ, আচ্ছা এত দূর মানে এখানে পয়েন্ট আছে, হ্যাঁ না না বল, ঠিক তো। এবার পয়েন্ট আমি যদি বাঁ দিকে ঘোরাই, 1 2 3 4 5, আচ্ছা 10 সিজিএস করছে না, 101295 নিয়ে নাও। আচ্ছা তাহলে এবার দেখ 1 2 3 4 5 6, তাহলে এটা লেখা যায়, দেখ 1.0129 আছে, তার মানে 2 কে আমি কি আকারে লিখতে পারবো, তাহলে 1.013 কটা ঘরে এসেছি, 1 2 3 4 5 6, তাহলে 10⁶ লিখতে পারবো। হ্যাঁ না না বল, এককটা কি হবে স্যার, সিজিএস পদ্ধতিতে চাপের একক, সিজিএস করছিস তো, তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হয়, এখনই করালাম বাবা, ডাইন নয়, ডাইন পার সেমি স্কোয়ার। মাথায় রাখবো, মনে রাখবো। এর সাথে একটা কথা মাথায় রাখবো, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে লেখা যায় 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কি বললাম, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত লেখা যায়, 10 ডাইন পার সেমি স্কোয়ার। মাথায় রাখবো। সো 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত হবে, 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝতে পারলাম দুটো পর্যন্ত, ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এবার দেখো আমি যদি এটাকে ঠিকঠাক করি, দেখো ভালো করে, তাহলে চাপ সমান, ভালো করে দেখবে, 1.013 আছে ইন্টু 10⁵ ইন্টু 10 লেখা যাবে না, যাবে না বল, নিশ্চয় অঙ্কে এটা জানিস, না জানলে অঙ্ক একবার শিখতে হবে। কেন না, তো 6 কে ভাঙছি, 10 এর মাথায় কিছু নয় মানে কত আছে 1, আর 10⁵ এর সাথে 10⁻1 গুণ করলে কত হবে, 10⁻, নিশ্চয় তাই হবে। আর এক্ষুনি পড়ালাম 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে কত হয়, নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে চাপটাকে আমি কি এইভাবে লিখতে পারবো, 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বলো হ্যাঁ না না, ঠিক বলছি তো। তার মানে চাপের এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা কোন পদ্ধতিতে, এসআই। তো এটা কোন পদ্ধতিতে ছিল বলো, বোঝাতে পেরেছি কিনা।
তাহলে এসআই পদ্ধতিতে চাপের মান কত হবে 1.013 ইন্টু 10⁵ আর সিজিএস এ কত হবে 1.013 ইন্টু 10⁶। বুঝতে পারলাম ব্যাপারটা? এককটা কি হবে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই কত হবে নিউটন পার মিটার স্কোয়ার। রিতম, নিউটন পার মিটার স্কোয়ারের আমরা আরেকটা নাম বলেছিলাম, কি ছিল সেটা? এখানে লিখেছিলাম মনে করো। দাঁড়াও, তুমি রিতম, তোমরা কেউ? পাস্কাল। বসো। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার আমরা পাস্কাল, এটাকে তাহলে আমরা কি আকারে লিখতে পারবো? পাস্কাল দিয়েও লিখতে পারবো। এত দূর কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, জলের সমোচ্চশীলতা ধর্ম, তরলের চাপ, এই সব টপিক গুলোকে কি কভার করতে পেরেছি? ওকে, এবার আমরা পড়বো আর্কিমিডিসের নীতি এবং প্লবতা। এখন দেখো, আমরা যদি আর্কিমিডিসের নীতি বা প্লবতা পড়তে চাই, ঠিক আছে, তাহলে একটা ছোট্ট উদাহরণ নিতে পারি। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে যে আমরা যদি বাথরুমে স্নান করতে যাওয়ার সময় দুটো বোতল নিই, একটা বোতল ধরো এরকম সাইজের আর একটা হচ্ছে 2 লিটারের বোতল, কিন্তু দুটোই ফাঁকা, এরকম ফাঁকা। আমরা কি করলাম, বালতিতে জল নিলাম। এক বালতি নিও না জল, তাহলে নষ্ট হবে জলটা, ঠিক আছে? কিছুটা পরিমাণ বালতিতে জল নিলাম। এবার কিছু পরিমাণ বালতিতে জল নিয়ে আমরা এই ছোট ফাঁকা বোতলটাকে ওর মধ্যে ঢোকাতে চাইছি। বলো, এক চান্সে দিলে কি ঢুকে যাবে? চাইবে না। তার মানে ও কি চাইবে? ফ্লোট করতে। হ্যাঁ না বলো? এবার আমি কি করবো? ওকে জোর করে ভেতরে ঢোকাবো। তাহলে ঠিক আছে, এরকম যারা এখন কান ধরে বস করলো তাদের একটা রাগ হচ্ছে না, সরকারি যদি আমাকে ঢোকাতে পারতাম জলের মধ্যে, তাহলে তো মাথাটাকে আমাকে চুবিয়ে খালি তুলতাম, বাট আমাকে কেন কান ধরে বস করবো? তাহলে তো এই জলের বোতলটাকেও কি করবো আমরা? ওর মধ্যে ঢোকাবো, ঠিক আছে? এবার আমরা দেখবে যখনই নিচে এরকম করে বালতি জলে ঢোকাতে যাবো না, মনে হবে কেউ যেন নিচ থেকে উপরে ঠেলছে। ইয়েস অর নো? ঠিক, নিচ থেকে মনে হবে উপরে ঠেলছে। তাহলে কোনো একটা বস্তুকে কোন প্রবাহী মানে যেগুলো প্রবাহিত হতে পারে, যেমন তরল পদার্থ, ঠিক তো? আর কি গ্যাসও হতে পারে। হ্যাঁ না বলবে? তাহলে কোন বস্তুকে কোন প্রবাহিতে মানে তরল অথবা গ্যাসে যদি আংশিক বা সম্পূর্ণ, আংশিক মানে এতটা, সম্পূর্ণ মানে পুরোটা, তাহলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুটার ওপর ঊর্ধ্বমুখে ওপরের দিকে একটা বল প্রযুক্ত হয়। হচ্ছে তো নাকি? এরকম করে ঢোকাতে গেলে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয়। একে কি বলা হয়? প্লবতা বল। কি বলা হয়? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এই পৃথ্বী, বলো তো কি পড়ালাম আমি? কি টপিক পড়ালাম? কি বোঝালাম এখন আমি? কি নিয়ে বোঝালাম? একটা টপিক বললাম, আর এখন পড়ালামটা কি আমি? কি করছো ওখানে খাতায়? এ বাবা, পড়া বুঝছো না, ডিজাইন করছো, খুব মুশকিল তো। প্লবতা বল, প্লবতা, মনটা এখানে দাও। হ্যাঁ, তাহলে প্লবতা বল নাকি? তাহলে আমরা যদি কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে কোনো তরলে নিমজ্জিত ডোবাতে চাই, তাহলে সেই তরলটা কি করবে? ওপরের দিকে একটা বল প্রয়োগ করবে। হ্যাঁ না বলো? এই বলটাকে কি বলছি? প্লবতা বল। এবার তুমি এই ছোট বোতলটা বাদ দাও, যদি আমি 2 লিটারের বোতলটা নিই, তাহলে এই বোতল আর 2 লিটারের বোতলের মধ্যে পার্থক্য কি? আয়তনের। হ্যাঁ না বল? এর আয়তন কি? কম, আর 2 লিটারের আয়তন কি? বেশি। আমি যদি এখন 2 লিটারের বোতল নিই, তাহলে দেখবে আমি 2 লিটারের বোতলকে ঢোকাতে গেলে আরো বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। হ্যাঁ না বল? অর্থাৎ 2 লিটার পুরো ঢোকাতে দেখবি পারবি না, এরকম করে বেঁকে যাবে। ইয়েস অর নো? তার মানে আমি যদি বস্তুর আয়তন বাড়িয়ে দিই, তাহলে প্লবতার মানও কি হচ্ছে? বাড়ছে। তাহলে প্লবতা যতটা আয়তন নিমজ্জিত করা হবে তার উপর নির্ভর করবে। হ্যাঁ না বলো? যদি আয়তন কম ডোবানো, আমি এইটুকু ডোবালাম, দেখবে এইটুকু যদি ডোবাই প্লবতা অনেক কম, এতটা ডুবি দিলে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। ইয়েস অর নো? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, তাই না? তাহলে কোনো একটা বস্তুকে জলে আমরা রেখে দিলে পরে সেটা কি হবে? প্লবতার জন্য উপরের দিকে ঠেলে দেয় ওকে। বুঝতে পারলাম? তাহলে এটাকেই যদি আমরা এখন বুঝতে চাই বা ডায়াগ্রাম দিয়ে, ক্লিয়ার? আমি টপিকটা বোঝাতে পারছি তো কি বলতে চাইছি? তাহলে পরে আমরা যদি কোনো একটা বস্তুকে এরকম নিই এবং একটা কোনো তরল পদার্থ, আমি তরল নিয়ে আলোচনা করছি, কোনো একটা তরল পদার্থের মধ্যে রেখে দিই, তাহলে দেখা যাবে এর নিচের দিকে একটা ওজন কাজ করবে। হ্যাঁ না বল?
আর ওপরের দিকে কি কাজ করছে এখনই বললাম, কি কাজ করছে? প্লবতা বল। তাহলে প্লবতা বল সবসময় ঊর্ধ্বমুখী বা ওপরের দিকে কাজ করবে। আমি কি ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? কেন? সব সময় ওজনের বিপরীত দিকে কাজ করবে। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ওজনের বিপরীত দিকে সবসময় কি কাজ করবে? প্লবতা বল। তাহলে কোন একটা বস্তুকে, আমি সংজ্ঞাটা লেখাচ্ছি না কেন, নোটসে আছে বলে, বুঝাতে পেরেছি তো সংজ্ঞাটা, আমি আর লিখে দিচ্ছি না। কোনো বস্তুকে কোনো প্রবাহিতে অর্থাৎ তরল অথবা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে সেই বস্তুটার উপর ঊর্ধ্বমুখী ওপরের দিকে একটা কি কাজ করছে? বল কাজ করছে। এই বলটাকে কি বলছি আমরা? প্লবতা বল। দেখো প্লবতা এক প্রকারের বল, তাই প্লবতা বলের সিজিএস একক কি হবে? ডাইন, হ্যাঁ না বল। আর এসআই একক কি হবে বাবা? নিউটন। এটা কিন্তু মাথায় রাখবে, প্লবতার সিজিএস আর এসআই একক কিন্তু ডাইন। অনেক সময় শূন্য স্থান দেয়, কি বলতো? প্লবতা একটি ড্যাশ বল, কি লিখবো তাহলে? ঊর্ধ্বমুখী বল। বুঝতে পারলাম ব্যাপারটা? মনে রাখবে প্লবতা সবসময় ওজনের বিপরীত দিকে কাজ করে বা ঊর্ধ্বমুখে কাজ করে। এবার আসছে প্লবতা বলের বৈশিষ্ট্য। প্লবতা বলের যদি বৈশিষ্ট্য দেখতে চাই, আমরা কি বুঝলাম প্রথমেই? যে প্লবতা বল নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে, হ্যাঁ না বল। নিমজ্জিত বস্তুর আয়তনের উপর নির্ভর করে। এক্ষুনি 2 লিটার আর 1 লিটার বোতলের উদাহরণ দিলাম, ইয়েস অর নো? তাহলে নিমজ্জিত বস্তুর কিসের উপর নির্ভর করবে? আয়তনের উপর নির্ভর করবে। আমি কি ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? অর্থাৎ যত বেশি পরিমাণ আয়তন আমি ডোবাবো, প্লবতার পরিমাণ তত কি হবে? বাড়বে, ইয়েস অর নো? আমরা 2 নম্বর কি বলবো? যে প্লবতা প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করবে। প্রবাহী কাকে বলে? যারা প্রবাহিত হতে পারে, নাকি? তার মানে জল আর তরল আর কি হবে? গ্যাস। তাহলে প্রবাহী কারা হবে? প্রবাহী কারা হবে? তরল আর কি হবে? কঠিন পদার্থ কি প্রবাহী হবে? এ প্রবাহিত হতে পারে না, ঠিক তো? ওকে, এখন প্রবাহীর যদি ঘনত্ব বাড়ে তাহলে তার প্লবতাও বাড়বে। উদাহরণ দিচ্ছি, দেখ লজিক্যালি যদি আমরা দেখি যে একটা জলের মধ্যে যদি আমরা কি করি, লোহা ফেলে দিই, লোহাটা কি হবে? ডুবে যাবে। লোহার একটা বল কি হয়ে যাবে? ডুবে যাবে। কিন্তু আমি সেম জিনিসই যদি পারদে করি, দেখা যাবে পারদেশে ভাসছে। কেন ভাসলো তাহলে? পারদের ঘনত্ব কি? বেশি, তার জন্য প্লবতা বলের মান কি? বেশি। ঘনত্ব বাড়লে প্লবতা কি হবে? বাড়বে। ঘনত্ব কমলে প্লবতা কমবে। তাহলে পারদের ঘনত্ব বেশি বলে প্লবতার মান কি? বেশি। এবার প্লবতা বেশি বলে সে আর নিচে ডোবেনি, কেন? উপরে ভেসে গেছে, হ্যাঁ না বল। আর জলের ক্ষেত্রে ঘনত্ব কি? কম, আর লোহার ঘনত্ব বেশি। লোহার যেহেতু ঘনত্ব বেশি তাই সে নিচে চলে গেছে, হ্যাঁ না বল। তার মানে ঘনত্ব বাড়লে প্লবতার মান কি হবে? বাড়বে। ঘনত্ব কমলে প্লবতার মান কমবে। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? কি হয়েছে? 3 নম্বর কি হবে? প্লবতা বল সর্বদা ঊর্ধ্বমুখী, হ্যাঁ না বল। প্লবতা বল সর্বদা কি হবে? ঊর্ধ্বমুখী বল। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দিয়ে রেখেছি, দেখে নাও তোমরা। 11 নম্বর পেজের নিচের দিকে আছে প্লবতার বৈশিষ্ট্য। পেয়েছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার হয়েছে? এবার আমরা প্লবতার মান নির্ণয় করব কি করে? প্লবতার মান নির্ণয় করব কি করে? ঠিক আছে, তাহলে প্লবতা মানে কি বাবা? প্লবতা মানে ঊর্ধ্বমুখী বল, হ্যাঁ না বল। এটুকু বুঝেছিস তো? প্লবতা মানে কি? ঊর্ধ্বমুখী বল। এতদূর কি ক্লিয়ার হয়েছে? এখন আমরা ওজন মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করি, তার নাম কি বলেছিলাম? স্প্রিং তুলা। এইটা হচ্ছে টিপিক্যাল এরকমই একটা স্প্রিং তুলা। এই স্প্রিং তুলাটা মাপতে পারে 1 কেজি ভর, মানে হচ্ছে 10 নিউটন। আমার কাছে আরো একটা স্প্রিং তুলা আছে, সেটা মাপতে পারে 100 নিউটন। আমার কাছে একটা আছে 50 নিউটন। তার মানে আমি যদি এখানে বস্তুকে ঝোলাই, তখন স্প্রিংটা বাড়ছে নাকি? এইভাবে। তাহলে এর দ্বারা তার ওজনকে পরিমাপ করা যায়। যেমন ধরো আমি যদি এখানে একটা বাটখারা নিই, আমি জানি না এটা কত বাটখারা, কি বাটখারা, আই ডোন্ট নো, ঠিক আছে? আমার ক্লাস 11 এর প্র্যাকটিক্যালের জন্য এটা ইউজ করি আমি। তো আমি যদি এখন এটাকে চাপিয়ে দিই, তখন স্প্রিং অটোমেটিকলি নেমে গেল। এবার আমি এই দাগটাকে যদি ঠিক মতো দেখি এবং চুপচাপ দাঁড় করিয়ে রাখি, তো মোটামুটি দেখা যাচ্ছে 410 গ্রাম বা 20 গ্রাম মতো হচ্ছে। দেখো নাও, 400-র পর গেছে। বুঝতে পারছি ব্যাপারটা? প্রত্যেকে দেখে নাও, দেখো প্রায় 400-র পর গেছে, তাই না?
তার মানে এ কত নিউটন হয়েছে আমাদের? 4 নিউটনের কাছাকাছি। দেখো 4-এর কাছাকাছি এসে দাঁড়িয়ে নিশ্চয়। এই যে এই গোল চাকতি যেটা আছে দেখো 4-এর কাছাকাছি আছে না ডান দিকে? সবাইকে দেখাবো আমি, ঠিক বুঝাচ্ছি তো? দেখো তাহলে 4 নিউটনের কাছাকাছি আছে, ঠিক তো? 4 নিউটন দেখে নাও, তোমরা দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। 4 নিউটন, দেখো চাকতিটা 4-এর কাছাকাছি আছে, ঠিক তো? চাকতিটা 4-এর কাছাকাছি আছে, তার মানে 4-এর কাছাকাছি আছে মানে 4 থেকে একটু নিচে নেমেছে দেখো, তার মানে 4 পয়েন্ট, ওটা অ্যাকচুয়ালি 2 নিউটন। কত? 4 পয়েন্ট, ঠিক বলছি দেখো 4-এর নিচে মানে 4 পয়েন্ট কত? 2 নিউটন। 4.2 নিউটন, ঠিক আছে? 4.2 নিউটন দেখে নাও, 4-এর নিচে 4.2 নিউটন, ঠিক আছে? তাহলে এটা হলো 4.2 নিউটন। এখন আমি যদি এই পুরো সংস্থাকে জলে ডোবাই, তাহলে এর ওপরের দিকে কি একটা বল কাজ করবে? হ্যাঁ না বলো? কাজ করবে। তাহলে সেটা আবার করে দেখি যে কি হয়। তাহলে আমরা যদি সেই বিকারটা নিই, বিকার মধ্যে কি এটা ডুবে যাবে? দেখি একবার আগে, কাঁচটা ভেঙে ফেলিস না তাহলেই হবে। হ্যাঁ, বিকার মধ্যে ডুবে যাচ্ছে। তাহলে আমরা কি করছি, এই আর একটু জল ভর তো, আয় এদিকে আয়, আর একটু জল ভর, জানি আয়, তুই আজকে সঙ্গী হ আমার। পুরো জল ভরিস না, অল্প একটু নিয়ে আয়, অল্প একদম অল্প নিয়ে আয়, দিঘায়। তাহলে দাঁড়া ওখানে পাশে। তাহলে আমি যদি এখন পুরোটা এর মধ্যে ডুবিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের ছিল কত? 4.2, মানে 4-এর পর 1 দাগ, ধরো 4.1, হ্যাঁ না বলো? ছিল কত? 4.1। তাহলে আমি যদি এখন এই পুরো সিস্টেমটাকে প্রত্যেককে দেখাবো, আগে আমি অনলাইনটা দেখিয়ে দিই। তাহলে 4.1 আমি যদি ডোবাই, তো দেখো একটু স্প্রিংটা উপরের দিকে উঠছে, জাস্ট কেয়ারফুলি দেখো। আমি এই আছে, এই আছে, আমি জাস্ট আমি স্প্রিং নড়াচ্ছি, দেখো দেখো স্প্রিং উঠছে উপরে, এই দেখো দেখো দেখো। আমি আমার এই হাতটাকে নড়াচ্ছি না, ডান হাতকে নড়াচ্ছি না কিন্তু একটুও, আমি শুধু বিকারটাকে উঠাচ্ছি। এসো এবার বিকারটা ধরো, হ্যাঁ ধরো, এসো এদিকে সরে এসো। আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট এটাকে চুপচাপ রাখবো, ঠিক আছে? এবার বিকারটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলো, তোলো আস্তে আস্তে, দেখো স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, একটু দেখো কেয়ারফুলি দেখো, উঠছে, দেখো স্প্রিংটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে আমি এখানে দেখলাম, দাঁড়াও, তাহলে আমি এখানে কি দেখছি, যখনই এইভাবে রেখেছি, যতটা ওজন নিচে কাজ করছে, আমি যখন এই বস্তুটাকে এর ভিতরে ডোবাচ্ছি, একে এর ভিতরে ডোবাচ্ছি, তখন ওজন কিছুটা কমছে, হ্যাঁ না বলো? ওজন কমলো তো। তাহলে ওজন কমলো মানে কি? নিচে যতটা বল কাজ করছিল তার থেকে ওপরের দিকে কিছুটা বল কাজ করছে, তার ফলে ওজন কমলো, হ্যাঁ না বলো? আর তাহলে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটাই কি প্লবতা? তাহলে এইভাবে কি প্লবতা বার করা যায়? কি করে বার করবো তাহলে? এখন কত আছে না, তো স্যার এখন আছে দেখুন 4.1, আমি ধরছি 4.1, ঠিক আছে? যদি মনে হয় 4.2, আমি এখন কত দেখছি? 4-এর পর কতটা দাগ আছে? 1 দাগ, এখন তো দেখালাম 4.1। এবার যদি আমি এদিকে নিয়ে এসো, এবার যদি আমি এটাকে পুরো ডোবাই, তাহলে একটু হলে কমে যাচ্ছে। কতটা কমছে আমি যদি দেখি, তাহলে দেখো 3.4 এ গেছে, 3.4। চলো এবার ওখানে নিয়ে যাই, দেখো এসো এবার দেখাও। তাহলে দেখো আমি যদি এই ওই মগটা নে তো, এটা ফেল, অশিক্ষিত, ওটা রাখ, মগে আরো জল ভর, কখন কাঁচ পড়ে ভেঙে যাবে, কি দরকার এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার লস হয়ে যাবে। পুরো ভরিস না, হ্যাঁ ঠিক আছে, ওতে হয়ে যাবে দে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি 4.1 এ আছে, দেখো দেখতে পাচ্ছ সবাই, দেখো গোল চাকতিটা। এবার যা চলে যা, এবার লাগবে না। এবার দেখ আমি এর মধ্যে যদি ডোবাই, দেখ স্প্রিং উঠে যাচ্ছে, হ্যাঁ না বল? স্প্রিং উঠে যাচ্ছে, তাহলে কত উঠছে দেখ, 4-এর উপরে চলে যাচ্ছে, হ্যাঁ না বল? তাই না? তাহলে কতটা হলো? ছিল 4.2, ছিল 4.2, হলো কত? 3.9, হ্যাঁ না বল? তাহলে 4.2 ছিল এই অবস্থায়, যখন আমি তরলে ওকে ডোবাচ্ছি হচ্ছে কত? 3.9। তাহলে কমলো কতটা স্যার? 4.2 মাইনাস 3.9, জলটা ফেলে দাও। তাহলে কমলো কতটা স্যার? 4.9 মাইনাস 3.9। তাহলে লজিক্যালি আমি যখন কি করেছিলাম, পাত্রের মধ্যে ওই স্প্রিং দিয়ে বস্তুটাকে ডুবিয়েছিলাম, তখন ছিল কত? 3.9 নিউটন, হ্যাঁ না বলো?
ও রেখে দাও ওখানে, রেখে দাও ওখানে, আমি নিয়ে নেবো। হলো। আর আমি যখন কি করছি, আমি যখন শূন্য অবস্থায় ওকে মাপছি, কত ছিল? 4.2 নিউটন। তাহলে ছিল 4.2, আর এখানে বল কাজ করার ফলে হলো 3.9। তাহলে এই বলটা কত স্যার? এটা থেকে এটা বাদ দিন। হ্যাঁ না না বলবি, তাই তো বলবি। তার মানে 4.2 থেকে 3.9 বাদ দিলে কত হয়? 0.3। তাহলে এইটাই হচ্ছে আমার প্লবতা। হ্যাঁ না না বল। তাহলে এইভাবে প্লবতা বার করা যায়। সো বাই মিনস অফ প্র্যাকটিক্যাল, আমরা প্র্যাকটিক্যাল থেকে এক্ষুনি প্লবতা বার করে নিলাম। এবার আমরা যদি জল ব্যবহার না করে ওটাতে পারদ ব্যবহার করতাম, তাহলে প্লবতার মান বাড়তো না কমতো? বাড়তো, কারণ ওর বল প্রয়োগ আরো বেশি হতো। বুঝতে পারলাম ব্যাপারটা? বুঝতে পারলাম ব্যাপারটা? যেমন ধরো রিতম ঘোষ এই কাগজের টুকরোটা আমাকে বানিয়ে দিয়েছে, ভেরি গুড থিং, যে সুন্দর হাতের কাজ আছে ছেলেটার। এবার সেম জিনিসকেই আমরা যদি অ্যাকচুয়ালি, এর মধ্যে ঢুকছে না, ওকে বললাম ছোট করে কাগজ বানাতে, ও অনেক বড় বানিয়ে দিয়েছে। আমরা এই জলটাকে এর মধ্যে রাখি যদি, তাহলে আমরা দেখবো ইজিলি এই নৌকাটা ফ্লোট করছে, তাই না? সবাই জানি ফ্লোট করছে। কিন্তু এই নৌকাটা যদি লোহা দিয়ে তৈরি হতো তাহলে কি ফ্লোট করতো? কেন ফ্লোট করতো না? লোহা দিয়ে ভারী হতো। তার মানে লোহার কড়াইকে যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সে ফ্লোট করবে না? লোহা দিয়ে তৈরি হাঁড়িকে যদি জলে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সে ফ্লোট করবে না? এ কি অবস্থা! তাহলে এই নৌকাটা কাগজ বলে ফ্লোট করছে। এই নৌকাটা যদি এইরকমই লোহা দিয়ে তৈরি হতো একটা জাহাজ, তাহলে ফ্লোট করতো না? ভাসতো না? জলের পরিমাণ বেশি হতে লাগতো। জলের পরিমাণ বেশি লাগতো। ঠিক আছে, আমি এটাকে আমি ওই পুকুরে ছেড়ে দেবো, তাহলে এটা ভাসবে না? রিতমের নৌকার উপর বিশ্বাস নাই যে ভাসবে। ঠিক আছে, অবভিয়াসলি এটা ভাসবে। এখন আমরা যদি এই জায়গাটায় এই নৌকার স্ট্রাকচার না দিয়ে, ধরো আমি এইরকম একটা ব্রাশের তৈরি বল যদি দিয়ে দিই, তাহলে কি ডুবে যাবে? হ্যাঁ। এটা কেন ডুববে? কারণ একে যদি এইভাবে ফেলা হয় এর আয়তনটা কি কম। কিন্তু দেখো আমি যদি এটাকে মেরে পিটিয়ে ভেঙে এটাকে দিয়েই আমি এই রকম স্ট্রাকচার তৈরি করতাম, এটা কি জলে ফ্লোট করতো না? করতো। তার মানে একটা লোহার গোলক মোটা শর্টপাট বল দেখেছো নিশ্চয়ই, সেই শর্টপাট বলকে যদি পুকুরে ফেলে দিই কি হবে? ডুবে যাবে। কিন্তু সেই শর্টপাট বলকে ধরো মারলাম, পিটালাম, পিটাতে 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 একটা কড়াইয়ের মতো বা হাঁড়ির মতো করলাম, করা যাবে না? যাবে না বলো? লোহা তো। এবার করলাম, এবার ওই হাঁড়িটাকে যদি আমি আস্তে করে ছেড়ে দিই, ওটা ভাসবে না? ভাসবে না? তাহলে লোহা তো একই ছিল, আগেরটাতে কি হলো যে ডুবে গেল, এইটাতে ভাসলো, তাহলে পরিবর্তন হলো তার আয়তন। এটাই বললো আমাদেরকে কি? আর্কিমিডিস। আর্কিমিডিস কি বলছে? যে কোনো বস্তুকে যদি কোনো প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করো তাহলে তার আপাত ওজন হ্রাস পায়। আপাত ওজন মানে কি? দেখ, বস্তুটাকে মেপেছিলাম কত ওজন ছিল? 4.2 নিউটন। জলে ডোবালাম কত হলো? তাহলে ওজন কি কমলো? হ্যাঁ না না বল। এটা কে বলে গেছে? আর্কিমিডিস। যে কোনো বস্তুকে কোনো প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তার ওজন কি হবে? কমবে। এবং এই ওজন অপসারিত তরলের ওজনের সমান। তার মানে আমরা এই যে বস্তুটাকে জলের মধ্যে ডুবিয়েছিলাম এর একটা আয়তন আছে, তো এর আয়তনটার সম আয়তন জলকে সে অপসারিত করবে। স্যার কি করে বুঝবো? একটা বিকারের মধ্যে পুরো জল ভর্তি করলাম, দিয়ে আমি কি করলাম, এটাকে ওই বিকারের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে জল কিছুটা উপচে পাড়া পড়বে? হ্যাঁ না না বলো? কতটা জল পড়বে? না তো এর আয়তনের সমান। হ্যাঁ না না বল? ঠিক বলছি তো? এটাই তো পড়ে আসছে ছোটবেলা থেকে। তাহলে এর আয়তনের সমান জল উপচে পড়বে। তাহলে ওই আয়তনের জল এর ভর যা হবে এই 0.3 নিউটনের সঙ্গে সমান হবে। এটা কে বলে গেল? আর্কিমিডিস। তাহলে কোনো একটা বস্তুকে কোনো একটা তরলে নিমজ্জিত করলে তার কি হয়? ওজন হ্রাস হয়, দেখতে পাচ্ছ? এবং সেই হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়। অর্থাৎ বস্তু যতটা তরলকে সরিয়ে দেবে, যতটা তরলের বস্তুর আয়তন হবে ততটা হবে তার অপসারিত তরল। তার মানে আমি যদি বস্তুটাকে এতটা ডোবাতাম, এতটা হাফ, প্লবতা যা কাজ করতো, পুরো ডোবালে প্লবতা কি হবে? বেশি। তাহলে হাফ ডোবালে ওজন যতটা কমতো পুরো ডোবালে ওজন বেশি পরিমাণে কমবে। হ্যাঁ না না বলো?
আমি কি বোঝাতে পেরেছি পুরো কনসেপ্টটা? তাহলে এইভাবে আমরা বাই মিনস অফ প্র্যাকটিক্যাল কি দেখতে পেলাম যে সত্যি স্যার আর্কিমিডিসের নীতি বাস্তবেই প্রযোজ্য। হ্যাঁ না বলবে, বাস্তবে প্রযোজ্য তো। এবং এই আর্কিমিডিসের নীতিকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি আমরা বড় বড় জাহাজকে সমুদ্রে নামাতে পেরেছি। বড় বড় জাহাজ লোহা দিয়ে তৈরি, কিন্তু লোহা তো স্যার জলে ডুবে যায়। কিন্তু লোহা জলে ডুবে গেলেও লোহার জাহাজকে এমন ভাবে বানানো হয় যে সে বেশি পরিমাণে তরলকে সরিয়ে দেয়। এটাকে কি বলা হয়? অপসারিত করে। তো বেশি পরিমাণ তরলকে যদি অপসারিত করে দেয় তাহলে প্লবতার মানও কি হবে? বাড়বে। প্লবতার মান যদি বাড়ে ও আর ডুববে না ভাসবে? তো জাহাজ ভাসে। সেজন্য আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে জাহাজ ভাসে অথচ লোহা জলে ডুবে যায় কেন? বোঝাতে পারলাম ব্যাপারটা? বোঝাতে পারলাম ব্যাপারটা? আর্কিমিডিসকে তার একবার একটা ছোট গল্প দেওয়া আছে আমাদের বক্সে পেজ নম্বর 11-তে। আর্কিমিডিসকে তৎকালীন রাজা একটা প্রশ্ন করেছিল, একটা স্বর্ণ মুকুট দেখিয়ে বলেছিল এই সোনাতে কতটা খাদ আছে সেটা নির্ণয় করো, কোন রকম দাঁড়িপাল্লা ব্যবহার ছাড়া। ঠিক আছে, আমাদের যে দাঁড়িপাল্লা দেখছো এটা অ্যাকচুয়ালি দাঁড়িপাল্লা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফিজিক্সে আমাদের প্রয়োজন হয়। তো এই দাঁড়িপাল্লা ছাড়া তখন তিনি কি করবে ভেবে পাচ্ছেন না। তিনি তখন স্নান করছিলেন। এবার মানুষ স্বাভাবিক স্নান করে যে অবস্থায়, সে অবস্থায় নিজেকে কল্পনা করতে পারছো। সো নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় নিজে কি করছিল? স্নান করছিল। এবং তিনি কি করেছিলেন? একটা পুরো বালতি বা টাবে জল ভর্তি ছিল। এবার তিনি যখন মগ ডোবাচ্ছেন তিনি দেখলেন যতটা মগ ডোবাচ্ছি ততটা জল বেরিয়ে যাচ্ছে। এবার তিনি বললেন যে যদি মুকুটটা পুরোটা সোনা দিয়ে তৈরি হতো, যতটা জল অপসারিত হবে, যদি আমি খাদ মিশিয়ে দিই জল অপসারণের পরিমাণ চেঞ্জ হবে। কেন? কারণ যে পরিমাণ খাদ মেশাবো তার ঘনত্ব আর সোনার ঘনত্ব আলাদা। এই জিনিসটা তার মাথায় তখন টনক নড়েছিল এবং তিনি দুর্ভাগ্যবশত সেই অবস্থাতেই রাজার দরবারে দৌড়ে পালিয়ে গেছিলেন। দেখবে এটা লিখে দেওয়া আছে, ঠিক আছে। এবং তিনি চিৎকার করেছিলেন ইউরেকা ইউরেকা বলে। নিশ্চয় পড়েছে হয়তো গল্পটা। ইউরেকা মানে তৎকালীন তাদের ভাষায় যে আমি খুঁজে বার করেছি, আই হ্যাভ ডিসকভার্ড ইট। ঠিক আছে, তো এই বলতে গিয়ে এইসব কথা শুনলে খুব হাসি পায় নাকি রে বেটা? নিজেকে ইমাজিন করছিস যে বাথরুম থেকে স্নান করে আমি এমনি বেরিয়ে গেছি। হোয়াট এভার, সে রাজ দরবারে পালিয়ে গেছে, জাস্ট ইমাজিন করো। এখান থেকে বোঝা যায় যে একজন সায়েন্টিস্ট কোনো একটা জিনিস নিয়ে কতটা ভাবে যে তার পরিপার্শ্বিক অবস্থা নিয়ে কোনো জ্ঞানই থাকে না। হ্যাঁ না বলবে? সেটা আমাদের এপিজে আব্দুল কালাম অ্যাকচুয়ালি সাংসারিক জীবন সম্বন্ধে কি জিনিস সেটাই জানতেন না, কারণ তিনি সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। বুঝতে পারলাম ব্যাপারটা? সো তোমরাও নিজেদেরকে এভাবেই তৈরি করো, ঠিক আছে। আমি বলছি না যে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে যাও, হোয়াট এভার, আমি এটা বলছি না, বাট নিজেদেরকে পড়াশোনার মধ্যে বিলীন রাখো, বিভোর রাখো, দ্যাট উইল বি মোর গুড। বুঝতে পেরেছি ব্যাপারটা? চলো এবার বস্তুর ভাষণ আর নিমজ্জন। ভাষণ মানে ওই ভাষণ নয়, ভাষণ মানে ভাষা। ভাষণ আর নিমজ্জন সম্বন্ধে বুঝবো আমি, ঠিক আছে। চলো এটা আমাদের লাস্ট টপিক হবে আজকে। আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা নাকি? বোরিং লাগছে ক্লাস? বোরিং লাগছে না তো? ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে, চলেন, ওরকম ব্যাপার নাই। ওকে, আচ্ছা ফুটবলকে যদি আমরা জলে ফেলে দিই দেখবো ফুটবল কি হয়? ভাসে। এটাকে ভাষণ বলে, সিম্পল কথা। তার মানে ভালো করে ভাবো। আমি যদি দেখি বস্তুর ওজন ডাব্লু, ডাব্লু কেন লিখলাম? ওয়েট মানে কি হয়? ওজন। ওয়েট কি করছে? নিচের দিকে কাজ করছে। আর প্লবতা বি কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। বি কেন লিখলাম? প্লবতার ইংরেজি হচ্ছে বুয়ান্সি। কি বলা হয়? বুয়ান্সি। তুমি প্লবতাই জেনে রাখো, না হয়তো প্লবতা ভুলে যাবে, বুয়ান্সি মনে রাখতে অসুবিধা নাই। এবার যদি আমি দেখি ডাব্লুর মান বি এর থেকে বেশি হচ্ছে, ডাব্লুর মান বি এর থেকে কি হচ্ছে? বেশি। তো ডাব্লুর মান যদি বি এর থেকে বেশি হয় তাহলে বস্তুটার ওজন প্লবতার থেকে কি বেশি, তাহলে বস্তুটা নিচে চলে আসবে। হ্যাঁ না বল? এইটাকে বলবো আমরা নিমজ্জন। নিমজ্জন মানে ডুবে যাওয়া। হ্যাঁ না বল? ঠিক আছে, যেমন তোমরা পড়াশোনার মধ্যে ডুবে যাও, ঠিক আছে না স্যার? ঠিক আছে, অপমান করবেন না আমাদেরকে, আমরা এতটা পড়ুয়া নই। পড়ুয়া হও, নাহলে যা শাস্তি পেয়েছো তার থেকে বেশি শাস্তি হবে, ঠিক আছে। পড়ো, বাড়িতে পড়ো। 2 নাম্বার কি? তাহলে আমরা কি বললাম? ওজনের মান যদি বি এর থেকে কি হয়? বেশি হয়, ঠিক আছে। 2 নাম্বার, যদি প্লবতার মান ওজনের থেকে, এটা জানিস তো গ্রেটার দেন চিহ্ন? অনেকে বলবি সেটা কি জিনিস? সে প্লবতার মান ওজনের থেকে কি হয়? বেশি, তাহলে বস্তুটা কি হবে? একদম উপরে চলে যাবে, অর্থাৎ এতটুকু অংশ ডুববে না। হ্যাঁ না বল? তাহলে এটাকে কি বলতে পারি আমরা? ভাষণ। এই কেসে হবে। আর একটা কি হতে পারে যে
যদি প্লবতার মান আর ওজনের মান সমান হয়ে যায়, ভালো করে ভাব, ভালো করে ভাব। ধর এতটা ডুবে আছে, দিয়ে ডুবে বডিটা ভাসছে, মানে কি ওর হাফ ডুবে আছে, তো হাফ ডুবে আছে, তার হাফ ডুবে আছে ভাসছে, মানে কি বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, হ্যাঁ না না বল, আর প্লবতা কি কাজ করছে উপরের দিকে, কিন্তু বস্তুটা চুপচাপ আছে, তার মানে প্লবতা আর ওজন পরস্পর কি সমান হয়ে গেছে এখানে, হ্যাঁ না না বলো। তাহলে প্লবতা আর ওজন এখানে পরস্পর কি হয়ে গেছে, সমান, সেই জন্য বস্তুটা কি হচ্ছে, ভাসছে। এটাকেও কি ভাষণ বলবো? তার মানে যদি বলা হয় অ্যাকচুয়াল ভাষণ, তাহলে এটাই হবে আমাদের অ্যাকচুয়াল ভাষণ। এক্ষেত্রে ভাষণ পাওয়া যাবে না, কেন? আমি বডিকে যখনই ছেড়ে দেবো না, প্লবতার জন্য বডি কি হবে, ওপরে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ভাষণ এখানে পাওয়া যাবে। তাহলে যদি বলা হয় ভাষণের শর্ত কি, তখন কি লিখবো, প্লবতা বল ওজনের সাথে কি হবে, সমান। কি বললাম, প্লবতা বল যদি ওজনের সাথে সমান হয়ে যায়, বস্তু কি হবে, ভাসবে। প্লবতা বল ওজনের সাথে সমান হলে বস্তু কি হবে, ভাসবে। বস্তুর ওজন যদি প্লবতার থেকে বেশি হয়ে যায়, ডুবে যাবে, একে কি বলা হয়, নিমজ্জন। তাহলে নিমজ্জন আর ভাষণকে আমি বুঝাতে পারলাম। পেজ নাম্বার 12তে দেখো এই ভাষণ ও নিমজ্জন পুরো ঘটনাটা লেখা আছে। নিমজ্জনের শর্ত, ভাষণের শর্ত, দেখো W2 গ্রেটার দ্যান W1, W2 ইকুয়াল টু W1, দেখো এইভাবেই লেখা আছে। বুঝতে পেরেছি? আমি বি আর W দিয়ে লিখেছি, বই আমাদের কি লেখা আছে, W1 আর W2 দিয়ে, নিশ্চয়ই একই জিনিস বুঝতে পারবো আমরা। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে এই টপিকটা পুরোটাই পড়বো। দেখো তার নিচে লেখা আছে, লোহার তৈরি জাহাজ জলে ভাসে, কিন্তু এক টুকরো লোহা জলে ডুবে যায়। বোঝালাম একটু আগে, হ্যাঁ না বলবে, বোঝালাম কনসেপ্টটা? ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত আমাদের পড়া, মানে চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করলাম। দেখো তো, হ্যাঁ বলছি আমি সব, চ্যাপ্টারটা তাহলে আজকে আমরা কি করলাম, শেষ। বলো, গল্পের মাধ্যমে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, কিছু বুঝতে পারলে? চ্যাপ্টার ক্লিয়ার হয়েছে? চ্যাপ্টার পুরো বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার হয়েছে চ্যাপ্টার? কোনো ডাউট চ্যাপ্টারে? তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লাম? আমরা পড়েছিলাম দেখো নিউটনের গতিসূত্র, হ্যাঁ না বলবে। তারপর কি পড়লাম, ঘর্ষণ। তারপর কি বললাম, তরলের ঘনত্ব। তারপর তরলের চাপ। তারপর কি বললাম, আর্কিমিডিসের নীতি। দেখো এই 5টা টপিকে আমরা চ্যাপ্টারটাকে শেষ করলাম, বুঝতে পেরেছি? ওকে, এবার দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে। এখন এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে দেখো, বাবা অনেকগুলো আছে তো, 73 প্রশ্ন আছে। তাহলে পরের সপ্তাহে কি হবে, একটা ছোট পরীক্ষা হবে এবং এই 73টা প্রশ্ন মুখস্থ করে আসতে হবে। দেখবে অনেক প্রশ্ন ছোট ছোট আছে, তাহলে 73টা প্রশ্ন মুখস্থ, পুরো চ্যাপ্টারটা একবার পড়ে আসবো, পুরো চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। 20 মার্কসও হতে পারে, 30 মার্কসও হতে পারে, আমি বলে দেবো কি হবে। তো 20 অথবা 30 মার্কসের পরীক্ষা হবে এবং এক্সারসাইজ আছে, দেখো এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়ে আসবে। ক্লিয়ার হলো? এই প্রথম থেকে ধরবে 1 থেকে 20 পর্যন্ত যা আছে সব পড়ে আসবে। তো এক্সারসাইজ কমপ্লিট করবে, শুনে নাও, এক্সারসাইজ কমপ্লিট করবে, 73টা যে প্রশ্ন আছে ওগুলোর উত্তর মুখস্থ করবে আর পুরো চ্যাপ্টারটা একটু পড়বে।